আর পরবর্তীতে আমরা ভেক্টর ক্যালকুলাসে যাব। তো প্রথম কথা, ক্যালকুলাস জিনিসটা কি, ক্যালকুলাস কিভাবে আসে, কোত্থেকে আসে, ওটা তো ম্যাথ পড়ানোর সময় দেখাবো এই বেসিকের মধ্যে। ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাস জিনিসটা হচ্ছে পরিবর্তনের বিদ্যা। পরিবর্তনের বিদ্যা, এই কথাটা যেন মনে থাকে। পরিবর্তনের বিদ্যা কি ভাই? সাপোজ মনে করেন এখানে একটা ছেলের হাতে একটা বল আছে, ছেলেটা হাত দিয়ে বলটাকে ধরে রাখছে, এরকম করে হাত দিয়ে বলটাকে ধরে রাখছে। ওকে ভাই, হঠাৎ করে বলটা সে ফেলে দিল, তাহলে ফেলে দিলে বলটার যে আদি অবস্থা সেই অবস্থায় আর আছে না, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে তার অবস্থার, এই বলের অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে কি, যেখানে এরকম অবস্থার পরিবর্তন ঘটতেছে বা আকারের পরিবর্তন ঘটতেছে, আকৃতির পরিবর্তন ঘটতেছে বা যে কোনো কিছুর পরিবর্তন ঘটতেছে, অর্থাৎ এক কথা তার যে অবস্থা ছিল সেই অবস্থায় না থেকে তার অবস্থার পরিবর্তন ঘটতেছে, সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলাস। আমি কি বোঝাতে পারছি? তাহলে ক্যালকুলাসটা কি? ক্যালকুলাসটা হচ্ছে পরিবর্তনের বিদ্যা। ভাই যদি আরও ভালো এক্সাম্পল দিই তাহলে এই কথা বলতে পারি আমার নিজের থেকে, যে এখানেও ক্যালকুলাস মাথার মধ্যে কাজ করতে পারে। আপনারা দেখেন না বালি, যে বালি দিয়ে ঘর বাড়ি করে, ওই বালিগুলো স্তূপ করে রেখে দেয় এরকম কইরা, দেখেছেন নিশ্চয়ই, দেখেন না? গরমের দিনে বালিগুলো কেমন একদম শুকিয়ে কাঠখোট্টা মতো হয়ে যায় না? ওই বালিতে একটু যদি আঙ্গুল দিয়ে খোঁচা দেন তাহলে দেখেন বালি উপর থেকে ভেসে ধেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এটাও কি পরিবর্তন না? এই পরিবর্তনের জন্য আমরা ক্যালকুলাস ইউজ করি। এই জন্যই ম্যাথমেটিক্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যালকুলাস, যে প্রত্যেকটা পরিবর্তনের জন্য ব্যবহার করা যায়। ফিজিক্স কেমিস্ট্রিতে তো ক্যালকুলাসের অবদান, মানে ফিজিক্স আর ম্যাথমেটিক্সে তো ক্যালকুলাসের অবদানের শেষ নাই। কারণ কেউ যদি বলে, আমরা 9-10-এ পড়ে আসি তাৎক্ষণিক বেগ কাকে বলে, শুধু ডেফিনেশনে আপনাদের এটুকুই পড়ানো হয়েছিল, সময় যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সেই সময়ে যতটুকু বেগ অতিক্রম, দূরত্ব অতিক্রম করে কোনো বস্তু, তাকে আমরা তাৎক্ষণিক বেগ বলি। তো এটুকু আমরা জানি, তো সময়ের ব্যবধানটা শূন্যের কত কাছাকাছি ভাই? ফিজিক্স কেমিস্ট্রি বলে তোমার একটা মানব হৃদয় যতটুকু চিন্তা করতে পারে তার থেকেও সূক্ষ্ম, সেই সূক্ষ্ম ফিলটা আমাদেরকে এই ক্যালকুলাস দিতে পারে। অর্থাৎ ওখানে যে তাৎক্ষণিক বেগ পড়েছিলাম তার ডেফিনেশনটাও আসছে এই ক্যালকুলাস থেকেই। আমি কি বোঝাতে পারছি কথা? তো এখানে আমাদের যে দুই প্রকার ক্যালকুলাস পড়া লাগবে, সেটার একটা হচ্ছে ডিফারেন্সিয়েট, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। ওকে ভাইয়া, অন্তরীকরণ জিনিসটা কি আর যোগজীকরণ জিনিসটা কি, কথাটা বুঝতে যদি কষ্ট হয় আমি একটা জাস্ট এক্সাম্পল দিব, সারা জীবনের জন্য এই যোগজীকরণ আর অন্তরীকরণ বুঝে যাবেন আশা করি। সাপোজ মনে করেন আপনার ফ্রেন্ডের বার্থডে, আপনি আপনার ফ্রেন্ডের বার্থডেতে গেছেন, বার্থডেতে কেক থাকে না? থাকে তো নিশ্চয়ই কেক। ওকে, তো বার্থডেতে কেক কাটলো আপনার ফ্রেন্ড, কি দিয়ে কাটলো? ছুরি দিয়ে কাটার পরে ফ্রেন্ডের মুখে একটু উঠাই দেয় মানুষ। আচ্ছা মনে করেন আপনারা এত বড় খাদক ফ্রেন্ডের খাওয়ার নাই, বলো যে আমরা 10 জন আছি, ঠিকঠাক মতো সমান সমান ভাগে ভাগ কর। তো মনে করেন যে এরকম করে কেকটাকে কেটে ভাগ করা হলো, এরকম করে কেকটাকে ভেঙে ভাগ করা হলো। ওকে ভাই, ভাগ করার পরে সবাই নিজের ভাগের ভাগ উঠাই নিল, নিয়ে একজন বলে যে এই থাক, এখন আর খাওয়ার দরকার নাই, সবার ভাগে মনে করেন এতটুকু করে গেছে আর কি, এরকম ভাগ করে গেছে। ওকে, এখন সবাই বললো কি, আরে ভাগ করে এখন আর খাওয়ার দরকার নাই, চল এখন পার্টি করি, পরে খাই। তো সব ভাগগুলো আবার কি হলো, এরকম করে একত্রিত করে জোড়া লাগিয়ে একটা আবার নতুন কেক বানানো যাবে, যাবে কি না? আমার কথা কি বুঝতে পারছি? কেকগুলোকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হলে ওই কেকগুলোকে দিয়ে আবার কি পূর্বের মতো একটা কেক বানানো যাবে না? ওকে, তাহলে একটু খেয়াল করি, বড় জিনিসকে ভেঙে ক্ষুদ্র করার প্রক্রিয়া হচ্ছে অন্তরীকরণ, বোঝা গেছে? আর ওই ছোট জিনিসকে একত্রিত করে বড় করার প্রক্রিয়াটা হচ্ছে যোগজীকরণ। কথা ক্লিয়ার কিনা? পোলাপান বুঝলে কথা বলবি, না বুঝলে বলবি বুঝি নাই। বড় জিনিসকে ছোট করা অন্তরীকরণ, আর ছোট জিনিসকে আবার মিলে বড় করা যোগজীকরণ। যোগজীকরণ, জি। তাহলে অন্তরীকরণ জিনিসটা কি? ছোট জিনিসকে কেটে কেটে, সরি, বড় জিনিসকে কেটে 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 ক্ষুদ্র ক্ষুদ্র করা। যে কেক যে এত বড় বড় হইতে হবে তা না, এর থেকেও বেশি ছোট হইতে পারে, এর থেকে আরও ছোট হইতে পারে, আরও ছোট হইতে পারে, দ্যাটস নট এ ফ্যাক্ট।
তাহলে কি ছোট জিনিসকে কেটে কেটে বড় জিনিসকে কেটে কেটে ক্ষুদ্র করাটা হচ্ছে অন্তরীকরণ, আর ছোট জিনিসকে কেটে কেটে মানে একত্রিত করে বড় করাটা হচ্ছে যোগজীকরণ। আমরা বাংলা ভাষায় যেটা বোঝাতে চেষ্টা করতেছি আপনাদেরকে, অন্তরীকরণ আর যোগজীকরণ। ওকে ভাই, তো একটু জিনিস খেয়াল করে দেখব যে এই অন্তরীকরণের পড়তে গেলে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর অপারেটর কি জিনিস আমরা সবাই জানি, তাই না বলেন? আরে ভাই, রুট রুট একটা অপারেটর না? নিজের কোনো অস্তিত্ব আছে এর? না। এর মাঝখানে যদি 4 বসিয়ে দিই তাহলে কি করবে ও? আল্লাহ, একেবারে বর্গমূল কয়টা ছেড়ে দিবে, ঠিক কি না? এখন আসি লগ। সারা জীবন 10 বেজ লগ যদি এখানে পড়ে থাকে, কোনো সমস্যা আছে কারোর? আরে কারোর কিছু করবেও ক্ষতি? করবে না। কিন্তু যখনই এখানে কত বসবে, যখনই এখানে 2 বসবে, তখনই সে ক্ষতি করে ছেড়ে দিব। অ্যান্সার কত ভাই? 0.37। আগে সমাজবে? তার মানে এইগুলোকে অপারেটর বলে। অপারেটর কাকে বলে? যার নিজের স্বাধীন কোনো অস্তিত্ব নেই, কিন্তু কারোর পূর্বে বসে তার অবস্থার কি করতে পারে, পরিবর্তন ঘটাইতে পারে, তাকেই বলা হয় অপারেটর। আরে ভাই, কম্পিউটার অপারেটর। মনে করেন আমার মতো একজন কম্পিউটার অপারেটর, আমি যদি সারাদিন ধরে বাসায় বসে থাকি, কিছু করতে পারবো যতক্ষণ পর্যন্ত হাতে কম্পিউটার না আসবে? না। সম্ভব সেটা? না। অপারেটর জিনিসটা এরকম। সেম এরকম অন্তরীকরণের একটা অপারেটর আছে, ক্যালকুলাসে অন্তরীকরণের একটা অপারেটর আছে, যে অপারেটরটাকে আমরা বলে থাকি ডিডি। মনে থাকবে কি? ডিডি, অবশ্যই ডি বাই ডি না, ডিডি বলা হয়। আমি কি বোঝাতে পারছি কথা? জি স্যার। আধা ঘন্টা পর। স্যার কল আসছিল আমার। তাহলে অন্তরীকরণ কি হবে? ডিডি, অর্থাৎ অন্তরীকরণ অপারেটরকে বলা হয় ডিডি। এখন আমি এই অন্তরীকরণ অপারেটরটা নিচে লিখি ডিডি। ভাই, ডিডির দুটো পার্ট, উপরে একটা অংশ বসানো হয় আর নিচে একটা অংশ বসানো হয়। তো এবার একটু খেয়াল করে দেখবো ভাই, উপরে কি? উপরে হচ্ছে যাকে কাটা হয় বা যাকে ক্ষুদ্র করা হয় সেই ফাংশনটা লিখতে হয়। উপরে যাকে কাটা হয়, কাকে কাটা হয় ভাই? আরে কাকে কাটা হয়? এখানে কেককে কাটা হয় না? তাহলে কেক কার সাপেক্ষে কাটা হয়েছে? আরে কার সাপেক্ষে কাটা হয়েছে বলতে পারেন আপনারা? কার সাপেক্ষে কাটা হয়েছে? ছুরির সাপেক্ষে কাটা হয়েছে না ছুরি দ্বারা কাটা হয়েছে? কাটা হয়েছে আপনাদের সাপেক্ষে, আপনারা যতগুলো মানুষ ছিলেন ওখানে, তাহলে মানুষের সাপেক্ষে। আর ছুরি হচ্ছে এই ডিডি, ছুরিটাকে বলা হয় অপারেটর। এর ছুরি দিয়ে তো কাটতেছি আমি। তার মানে এই ফাংশনটা আমরা যদি এর আকারে লিখি, অপারেটর অন্তরীকরণ করি, তাহলে এটা দাঁড়ায়। আর যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এটা বলি ডিডি, উপরে ওয়াই নিচে এক্স। তার মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। আরে মানুষের সাপেক্ষে কেক কাটা হয়েছিল, আগেই বলেছিলাম ভাই, 10 জন আসে, সেম সেম ভাগ কর, 10 জনের সাপেক্ষে কাটেক। বোঝাতে পারছি কথা? তাহলে ডিডি হচ্ছে অপারেটর। এটাকে কি বলা হয়? অপারেটর। কি অপারেটর? অন্তরীকরণ অপারেটর। যোগজীকরণ অপারেটরকে এরকম সামেশন দিয়ে বোঝানো হয়, যদিও দেখে মনে হয় এফ, কিন্তু এফ না, এটা সাম। এটা নিয়ে আমরা পরে পড়ব, আগে আমাদের এইটুকুই সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে অন্তরীকরণ জিনিস কি ভাই? বড় জিনিসকে কেটে ক্ষুদ্র করা, কিসের সাপেক্ষে? কোনো না কোনো কিছু সাপেক্ষে। এখন কাটার জন্য কি লাগবে? একটা অপারেটর লাগবে। এখানে অপারেটর কি? ডিডি। তাহলে ডির উপরে যেটা বসে সেটা যাকে কাটা হয় বা যাকে ক্ষুদ্র বানানো হয়, আর নিচে কি? যার সাপেক্ষে করা হয়। আমি বোঝাতে পারছি কথা? কথা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা অপারেটর জিনিসটা শিখতে পারলাম, অপারেটর কাকে বলে সেটাও বুঝতে পারলাম। এবার অন্তরীকরণ জিনিসটা কি সেটাও আমরা বুঝতে পারলাম। এখন এই অন্তরীকরণের কিছু ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে। তবে অন্তরীকরণের মধ্যে 2 প্রকার অন্তরীকরণ আছে, একটা হচ্ছে ডিরেক্ট অন্তরীকরণ আর একটা হচ্ছে পার্শিয়াল অন্তরীকরণ। তো এটা নিয়ে আমরা পরে দেখব যখন ম্যাথমেটিক্স করব। তো এবার একটু খেয়াল করি, যদি আমরা বলি ডি ডি এক্স, নিচে আমরা জেনারেলি এক্সই ধরে নিব অলওয়েজ, যদি কোনো প্রকার অন্য কোনো কিছু না দেওয়া থাকে। এখানে সময় হইতে পারে, এখানে দূরত্ব হইতে পারে,
ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে, তবে আমরা আপাতত এক্স ধরে নিয়েছি সাধারণ টার্ম হিসেবে। ডিডি এক্স অফ অ্যানি কনস্ট্যান্ট, অ্যানি কনস্ট্যান্ট বুঝি, আরে কনস্ট্যান্ট বুঝি হ্যাঁ, কি, মানে একদম চেঞ্জ হয় না আর কি। যেমন ডিডি এক্স অফ টু, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি অলওয়েজ জিরো পাবো, মনে থাকবে, ডিডি এক্স অফ অ্যানি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু জিরো। 2 নাম্বার, ডিডি এক্স অফ এক্স इज इक्वल टू 1, আগে समझ में। তারপরে আমরা একটা ফর্মুলা লিখে দিয়েছি, যে ফর্মুলা দ্বারা এই ফর্মুলাগুলোকে আমরা প্রতিপাদন করতে পারি। এক্স টু দি পাওয়ার এন মানে কি, খুব সোজা কথা, এই এনটা প্রথমে চলে আসবে, এক্সটা বসে যাবে, এক্সের পাওয়ার ওই এন থেকে এক বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি, এনটা প্রথমে চলে আসছে, এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা এইখান থেকেই আসছে, এটা হচ্ছে মূল ফর্মুলা। কিভাবে ভাই, এক্সের পাওয়ার কত ছিল, ওয়ান প্রথমে চলে আসে, এখন ইন্টু এক্সের পাওয়ার কত, ওয়ানের থেকে কত বিয়োগ হবে, ওয়ান বিয়োগ হবে, হলে কত হয়, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, জিরো মানে কত, ওয়ান ইন্টু ওয়ান ইজ इक्वल टू 1। समझ में आ गया कि नहीं गया? জি স্যার। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ডিডি এক্স অফ অ্যানি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু জিরো। এখানে পাওয়ার কত থাকতে পারে, 10 থাকতে পারে, 50 থাকতে পারে, এম থাকতে পারে, যা খুশি তাই থাকতে পারে, ফর্মুলা কিন্তু এটাই, যে আমার সোজা কথা মাথায় রাখেন, মাথার পাওয়ার প্রথমে চলে আসে আর পাওয়ারের থেকে এক বিয়োগ হয়, আর কোনো পরিবর্তন নেই, মাথার পাওয়ার প্রথমে চলে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। বুঝতে পারছি সিনথিয়া? জি স্যার। ভাই আবার বলেছি, এখন কি বোঝা গেছে? স্যার আপনি আমার কথা শুনতে পান না? জি ইফতি খাতুন, শুনতে পাই। টান তো একটু উপরে টান তো। 2 নাম্বারে ডি, নিচে ডি, সাথে কিছু দিতেন এন, এটা নাকি? স্বর্ণা, আমার কথা কি আপনি চাবায়ে খান না গিলে খান? বলেছিলাম এর নিচে অলওয়েজ আমরা এক্সই ধরে নিব। সেটা সিনথিয়া কি বুঝি নাই ভাই, আমাকে একটু বলেন না। তিন নাম্বার ফর্মুলাটা ভাই বললাম, এটা একটা সূত্র, দেখেন এই যে উপরে এন আছে, এনটা প্রথমে চলে আসবে আর ওই এনের থেকে এক বিয়োগ হয়ে যাবে, এনটা এক্সের প্রথমে চলে আসবে আর ওই এন থেকে এক বিয়োগ হয়ে যাবে, ফর্মুলা। তার মানে এটার এক্সাম্পল যদি আমি এরকম করে দিই, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 7, এটার ডিফারেন্সিয়েট কী হবে ভাই, প্রথমে 7 প্রথমে চলে আসবে, এক্সের পাওয়ার কি হবে 7 মাইনাস 1, তাহলে পাওয়া যাবে কত, 7 এক্স টু দি পাওয়ার 6। ওকে ঠিক আছে, এবার আমরা যাই ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েট আর ইন্টিগ্রেট সবসময় সেম হয়, মাথায় রাখবেন। এক্সপোনেনশিয়াল ফাংশন ফাংশনের অন্তরীকরণ ও যোগজীকরণ সর্বদা একই হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলেও যা পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলেও তাই পাওয়া যায়। এবার আসি ডিডিএক্স অফ সাইন এক্স হয়ে যাবে কি কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ই টু দি পাওয়ার এম এক্স, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, ডিডিএক্স অফ tan x, ddx of tan x
ডিডিএক্স অফ ট্যান এক্স এর ডিফারেন্সিয়েট ফর্মুলা কি হয়? ট্যান এক্স সেক এক্স, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েট হয় সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্স কোসেক স্কোয়ার এক্স। ট্যান যদি পজিটিভ হয় তাহলে এটার আগে একটা মাইনাস বসার কথা, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ সেক এক্স, সেক এক্স এর ডিফারেন্সিয়েট কি হয়? মাইনাস টেন। নো, সেক এক্স হচ্ছে সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স ট্যান এক্স, আর কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। এরপর আর কি বাকি থাকবে কিছু? জি বলেন, শুনতে আছি। তাহলে ওগুলো সব মুখস্থ করতে হবে? জি ভাই, আমি কি মজা করতেছি? স্যার লাস্টে কি লিখছেন, cos x না cos cx? কজে কি কি থাকে মোনা? না মানে cos x বুঝতে ddx of ln x is equal to 1 by x. ddx of root x is equal to 1 divided 2 root x. ddx of আর কি তাহে a base log x is equal to 1 by 1 by হচ্ছে x, a base log ই হয়, ঠিক আছে, 1 by x a base log ই। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। আরও ফর্মুলা আছে ডিফারেন্সিয়েটের, ম্যাথমেটিক্স করতে গেলে সেগুলো মুখস্থ করতে হবে, তবে এগুলো এখন আপাতত মুখস্থ রাখতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি সবার হয়েছে? তাহলে এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা অলওয়েজ এই সূত্রগুলো মুখস্থ রাখার ট্রাই মারবো, ঠিক আছে? ট্রাই মারবো মানে কি, রাখতেই হবে। আরে ভাই ট্রাই মারার কি হলো? আপনার না মুখস্থ থাকে না, এগুলো নিয়ে মুখস্থ করলেন আপনি। এইগুলো নিয়ে লাস্ট লাইফে চলাফেরা চলে তো, তাই আর কি। ওকে, সব মুখস্থ করে কপি সুজানা তখন একটা অঙ্কের কথা বলেছিলেন না, এই অঙ্কটা পারি নাই। কোনটা স্যার? আরে বললেন না 22 নাম্বার না কত নাম্বার অঙ্কটা একটু বলেন এবার। ওই যে বেগের? হ্যাঁ বেগের অঙ্কটা, হ্যাঁ বলছি স্যার। অঙ্কটা একটু বলেন, আমি ওই অঙ্কটা সলভ করিয়ে দিয়েই শুরু করি। ভাই আর কথা বলিস না, তুই থাম, তোর কথা কিছু শোনা যায় না। স্যার দাঁড়ান বলছি। 33 নাম্বারটা বলি স্যার, এখানে ত্বরণ বের করতে বলছে। হ্যাঁ বলেন। না 32 কোন কণার অবস্থান ভেক্টর কোন, চুপ থাকি আসতে, কণার অবস্থান ভেক্টর r ভেক্টর r is equal to
টি আই একক ভেক্টর টু টি 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 স্যার টি হ্যাঁ I একক ভেক্টর ভেক্টর প্লাস 3t স্কয়ার 3t স্কয়ার জে একক ভেক্টর জে একক ভেক্টর হ্যাঁ বলে কণাটির বেগ ও ত্বরণ নির্ণয় করো। হলে কণাটির বেগ ও ত্বরণ নির্ণয় করো। ওকে ভাইয়া, অ্যানসার কি আসছে স্যার বলবো? বলার দরকার নেই, আমি অঙ্কটা সলভ করি তারপরে মিলান। আচ্ছা আচ্ছা দেখি খেয়াল করে যে এখানে অবস্থান ভেক্টরের মানটা দেওয়া, অবস্থান ভেক্টরটাকে দেওয়া আছে, কণার অবস্থান ভেক্টর কি দেওয়া আছে, কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে। আর এই কণার অবস্থান ভেক্টর থেকে আমাদেরকে বেগ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তো আজকে থেকে একটা জিনিস মাথার মধ্যে রাখেন, সময়ের সাপেক্ষে, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। মনে আছে কি না? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। তার মানে কি, সময় দিয়ে সারা জীবন আমি কি করেছি, ভাগ করে আসি। কিন্তু এখানে দেখেন আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করা মানেও ভাগ করা, সেটা দেখে আসি। তার মানে আমরা এখন বলতে পারি যে এখানে যে ভি হবে, ভিকে আমরা বেগ বলি। তাহলে ভিকে যদি আমরা পেতে চাই তাহলে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট অপারেটর এটা কাকে, এই আর ভেক্টরটাকে কার সাপেক্ষে ভাইয়া, টি এর সাপেক্ষে। কারণ সময়ের সাপেক্ষে আমাদের, আমি বলেছিলাম এক্সের জায়গায় অন্য কোনো কিছু হতে পারে, তাহলে সময়ের সাপেক্ষে আরকে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখন আমরা লিখি ডি ডিটি, উপরে থাকতেছে কি 2t আই একক ভেক্টর প্লাস 3t স্কোয়ার জে একক ভেক্টর। তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এই টি এর সাপেক্ষে টি এর পরিবর্তন কি ভাই, আমরা এটাকে আলাদা আলাদা করে লিখি, ডি ডিটি অফ 2t আই একক ভেক্টর প্লাস ডি ডিটি অফ 3t স্কোয়ার জে একক ভেক্টর। এই ফর্মুলাটা আমরা পরে লিখে দিচ্ছি, যে অন্তরীকরণের আরও কয়েকটা ফর্মুলা আছে সেটা। তো এটা কি, এই যে প্লাস প্লাস, আচ্ছা আমি পাশে লিখেই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডি ডিএক্স অফ ইউ ডব্লিউ ইউ প্লাস ভি, যদি এরকম কোনো কিছু থাকে, এটা কি, এই ওয়াইটা হচ্ছে এক্সের ফাংশন, এই ইউটা এক্সের ফাংশন, ভিটা এক্সের ফাংশন হইলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডি ডিএক্স অফ ডব্লিউ প্লাস ডি ডিএক্স অফ ইউ প্লাস ডি ডিএক্স অফ ভি। এই যে যেমন এই যে টি এর ফাংশন না, এটাকে আমরা ডব্লিউ বলতেছি মনে করেন, এটা কার ফাংশন, টি এর ফাংশন না, যার জন্য আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। এখন খেয়াল করে দেখি তো ভাই, টু কনস্ট্যান্ট, টু যদি কনস্ট্যান্ট হয় টু বাইরে বের হয়ে আসবে, থাকবে কত, ডি ডিটি অফ টি আই এ ক্যাপ প্লাস এখানে 3 কনস্ট্যান্ট, 3 বাইরে বের হয়ে আসবে, ডি ডিটি অফ টি স্কোয়ার জে ক্যাপ। এবার একটু খেয়াল করে দেখবো, এই টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, সেটা আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি এখানে, যে ডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে টি এক্স অফ এক্স ইজ ইকুয়াল টু কত, টি সমান সমান 1 হবে। তাহলে 2 সাথে যদি 1 গুণ করি 2 হয় 2 আই ক্যাপ প্লাস, এখন দেখি এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে ভাই, 2 প্রথমে চলে আসবে, এবার 3 ইন্টু 2, আর এই টি থেকে 1 বিয়োগ হয়ে গেলে থাকবে টি আই জে ক্যাপ। তার মানে এটাকে ক্যালকুলেট করলে 2 আই ক্যাপ প্লাস 6t জে ক্যাপ, এটাই আমাদের বেগ। সুজানা অ্যান্সার মিলছে? কি স্যার মিলছে? কথা কি বোঝাতে পারছি আমি? আমি তো আরেকবার বুঝাবেন? কোন জায়গা থেকে বলেন? প্রথম থেকে বুঝান আবার। বেগকে মানে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, আর বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়, মনে থাকবে কথা। তাইলে এবার একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে অবস্থান ভেক্টর মানে সরণ দেওয়া আছে, সেই অবস্থান ভেক্টরকে যদি আমি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, কারণ বেগ অবস্থান ভেক্টর সবসময় টি এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েট হয়, বেগ সবসময় টি এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েট হয়, সেটা করলে পরে এই আর ফাংশনটাকে আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা এখানে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকলে এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি, অর্থাৎ এটার সাথে এটা, আবার এটার সাথে এটাকে আলাদা করে লিখতে পারি। লিখার পরে আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এই যে 2 কি কনস্ট্যান্ট, 2 যদি কনস্ট্যান্ট হয় তাহলে 2 বাইরে বের হয়ে আসবে, এই যে বাইরে বের হয়ে আসলো, থাকলো কি শুধু টি এর ডিফারেন্সিয়েট ফর্মুলা কিছুক্ষণ আগে আমরা শিখে আসি, যে ভাই ডি ডিটি অফ টি
আর ডিডি এক্স অফ এক্স একই কথা, তার মানে ওটা যেহেতু 1 হয় তাহলে এটা 1 হবে, তাহলে 2 ইন্টু 1 মানে কি 2, আর এই আই ক্যাপের সঙ্গে ছিল আই ক্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, প্লাস 3 যেহেতু কনস্ট্যান্ট 3 বাইরে বের হয়ে আসবে। টি স্কোয়ারের ডিফারেন্সিয়েট কী হবে ভাই, আমরা ফর্মুলা শিখলাম কি, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে যদি এন এর জায়গায় 2 হয় তাহলে কী হবে, 2 প্রথমে চলে আসবে আর 2 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, পাওয়া যাবে কি 2x। তার মানে কি এখানে টি আছে তাহলে পাওয়া যাবে 2t, তাহলে 2t এই যে প্রথমে লিখছি, তাহলে 2 2 গুণি 6, আর এই যে জে ক্যাপ ছিল জে ক্যাপ বসিয়ে দিয়েছি। এবারও বুঝি নাই? হ্যাঁ বুঝতে পারছি, এখানে একটু রান এবার। আচ্ছা এবার আমাকে একটু বলেন তো, যে এটা আমরা বেগ বের করলাম, এখন যদি আমরা ত্বরণ পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ত্বরণ পেতে হলে কি করতে হবে? কথার অ্যান্সার করেন, ত্বরণ পেতে গেলে কি করতে হবে? এটাও স্যার সময় সাপেক্ষে করতে হবে। সময়ের সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? ভিকে। ভিকে, বেগকে ডিফারেন্সিয়েট করতে হবে সময়ের সাপেক্ষে। তাহলে আমরা সময়ের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাই আমাদের বেগ ছিল, তাহলে এটাই আমাদের সে ভি। তাহলে এখন যদি ত্বরণ বের করতে চাই, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ এর উপরে তীর চিহ্ন ইজ ইকুয়াল টু কি, ডি ডিটি অফ ভি ভেক্টর। তাহলে এখন আমরা ভি ভেক্টরটাকে এখানে বসিয়ে দিই, ভি ভেক্টরটাকে বসালে কি পাই, 2 আই ক্যাপ প্লাস 3 টি জে ক্যাপ। ওকে ভাই কোনো ব্যাপার না, হয়ে গেছে। তাহলে এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি কি না এখন? জি স্যার পারি। তাহলে আলাদা আলাদা করে ফেলে ডি ডিটি ইন্টু 2 আই ক্যাপ প্লাস ডি ডিটি ইন্টু কী হবে 60 জে ক্যাপ। ভাই একটু খেয়াল করি আমরা, ডি ডিটি আপনাদের সুবিধাতে আরও একটা লাইন আমি লিখতেছি দেখেন, জে ক্যাপ ডি ডিটি 60 আই ক্যাপ। তাহলে এবার খেয়াল করি ভাই, এই 2টা কি কনস্ট্যান্ট না? তাহলে আমরা কিছুক্ষণ আগে কী শিখে আসলাম, ডি ডিএক্স অফ অ্যানি কনস্ট্যান্ট, ডি ডিএক্স অফ অ্যানি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কী হয়, ভুলে গেছেন এর মধ্যেই? 0 হয়। তাহলে এটা কি 0 প্লাস এখানে খেয়াল করি 6টা টির সাথে আছে, যদিও 6 কনস্ট্যান্ট, 6 বের হয়ে আসবে, 6 বের হয়ে আসলে থাকে কি ডি ডিটি অফ টি ইন্টু জে ক্যাপ। তাহলে এবার একটু খেয়াল করি, 0 তো আর লেখার দরকার নাই, 6 লেখার দরকার আছে। ডি ডিটি অফ টি মানে কত, ডি ডিটি অফ টি এর ডিফারেন্সিয়েট কত হয়, আরে ডি ডি এক্স অফ এক্স কত হয়, 1 হয়। তার মানে কি ইন্টু 1 থাকবে কার সাথে, জে ক্যাপ। তার মানে 1 আর 6 গুণ করলে 6 জে ক্যাপ। এটাই তাহলে আমাদের হচ্ছে কি ত্বরণ। অ্যান্সারটা দেখেন। জি স্যার মিলছে। আমি কি বোঝাতে পারছি কথাগুলা? তাহলে এইভাবে আমাদের ডিফারেন্সিয়েট করে ত্বরণ বের করা যাবে। তো এটা আমাদের মূল কথা না, আমাদের মূল কথা যেটা সেটাতে আমরা ফিরে যাব, গিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করব, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করতে কি পারবো বলে মনে হচ্ছে? কেউ কথা কয় না আজকে, আর কারোর মুখে শব্দ নাই, মানে এরা সকালবেলা ভাতও খায় নাই, এরা কিচ্ছু করে নাই। আমরা সত্যি পারবো সকালবেলা ইনশাআল্লাহ খাই। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি একটা অঙ্ক দিই, এই অঙ্কটা একটু সলভ করতে হবে। বলা হলো এ আই ক্যাপ টি স্কোয়ার মাইনাস জে ক্যাপ টি প্লাস 2t প্লাস 1 ইন্টু কে ক্যাপ ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু 5 i ক্যাপ টি প্লাস জে ক্যাপ টি মাইনাস কে ক্যাপ টি কিউব হলে ডি ডিটি অফ এ ভেক্টর ডট বি ভেক্টর এবং ডি ডিটি অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করো। সম্ভব কি আমাদের দ্বারা এটাকে ক্যালকুলেশন করা?
বুঝতেছি না। স্যার ফার্স্টেরটা কি এ ভেক্টর মাইনাস দিছেন? ডট চিহ্ন দিয়েছি। যাক, আপনারা যে এতক্ষণ পর কথা বলছেন, আমিও ডিসিশন নিয়েছিলাম বললাম তো বুঝতেছি না। যে এরা এবার যদি কথা বলে তাহলে আমি বলবো, নইলে আর বলবো না। সুজানা এটা বুঝি মাইনাস আল্লাহ। বেশি বড় বড় জিনিস সুজানা সলভ করে, কিন্তু ছোট জিনিস সুজানার চোখে পড়ে না। আরে ভাই, ডট গুণন তো আগে করবেন, ডট গুণন তো শিখে আসছেন। অন্তত পক্ষে এটা তো বলতে পারতেন স্যার, আর কিছু না বলে ডট গুণনটা পারবো। হবে এবি কস এটা পারবো, হ্যাঁ, ডট গুণ ক্রস দুটোটাই পারবো। কিরারে বললো এবি কস থিটা হবে, এখানে দেওয়া আছে ভেক্টরগুলো একক ভেক্টরের মাধ্যমে, ওখানে এবি কস থিটা কোথা থেকে পাইলি? ভেক্টর দাও এক্সপ্রেশন গুণ করব। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। মানে পোলাপাইনরা মনে হয় আগের কোনো কিছু ঠিকঠাক মতো বাসায় প্র্যাকটিস করে না। স্যার বুঝছি তো। 9-10 পাইছো, এটা আজকে পড়ে গেলাম, 7 বছর পরে পড়লে আবার হয়ে যাবে। আরে গুণ হবে কার কার, ডট গুণনে কার কার গুণ হয়? আই আই জে জে কে। তাহলে আই আই গুণ করলে এখানে কত পাওয়া যাবে? 5t কিউব, তারপরে মাইনাস জে জে গুণ করলে টি স্কোয়ার, না না না, জেটি জে স্কয়ার, জে জে গুণ করলে টি স্কয়ার, কয়টা টিটা টি। আবার বলেন স্বর্ণা খাতুন। আমাকে বলতে বলছে। জি, আপনাকেই বলতে বলেছি। ও আচ্ছা, জে জে ডট গুণনে কত আসে? 1। তাহলে আপনি জে জে কেন বসাইতে বলতেছেন এখানে? আর সরি, আমার মাথায় ছিল না। ফাইভ টি কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t টু দি পাওয়ার 4 মাইনাস টি কিউব, তাইলে থাকতেছে 4t কিউব মাইনাস 2t টু দি পাওয়ার 4 মাইনাস টি স্কোয়ার। এবার এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটাকেই তো ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডি ডি টি অফ 4t কিউব মাইনাস 2t টু দি পাওয়ার 4 মাইনাস টি স্কোয়ার, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, ডি ডি টি অফ 4t কিউব মাইনাস ডি ডি টি অফ 2t টু দি পাওয়ার 4 মাইনাস ডি ডি টি অফ টি স্কোয়ার। এবার 4টা কনস্ট্যান্ট কোনো একটা চলকের সাথে আছে, তাহলে 4 বাইরে চলে যাবে, 4 বাইরে চলে গেলে 4 ডি ডি টি অফ টি কিউব। এখানে কি 2 কনস্ট্যান্ট, 2 বাইরে চলে আসবে, ডি ডি টি অফ টি টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে আর কিছু নাই, এটাকে আমরা এইভাবেই রেখে পরের লাইনে যাচ্ছি। এবার ডিফারেন্সিয়েটের সময় চলে আসছে, তাহলে প্রথমে কি ছিল, পাওয়ার যা আসে তা প্রথমে চলে আসে গুণ আকারে, তাহলে পাওয়ার কত 3। ওকে ভাই, কথা ঠিক কি না? আর উপরে যা পাওয়ার থাকে তার থেকে 1 বিয়োগ হয়ে যায়, আরে বিয়োগ 3-এর থেকে 1 বিয়োগ হলে কত হয়, 2 হয়, মাইনাস 2 ইন্টু এর পাওয়ার 4 প্রথমে চলে আসবে, আর ওই 4-এর থেকে 1 বিয়োগ হয়ে গেলে 3 হয়ে যায়, মাইনাস এই 2 প্রথমে চলে আসবে, আরে ভাই ওর থেকে 1 বিয়োগ হয়ে গেলে টি হয়ে যায়। তো এটাকে যদি ডিটেলসে ক্যালকুলেশন করা হয়, 12t স্কোয়ার মাইনাস 8t কিউব মাইনাস 2t, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝি নাই কথা? বুঝছি স্যার। তাইলে এই যে ক্রস গুণনটা করে নিজেরা করে ফেলবেন ডিফারেন্সিয়েটটা। ওকে, যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারেন তাইলে আমরা এখন যেতে পারি
ভেক্টর ক্যালকুলাসের মধ্যে। এতক্ষণও ভেক্টর করছিলাম থোড়া থোড়া, তবে এখন আমাদের মূল ভেক্টর ক্যালকুলাসের মধ্যে যেতে হবে। বোঝাতে পারছি কথা? তাহলে ভেক্টর জি। ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। তার আগে আমি একটু সবার নাম ধরে জিজ্ঞেস করে নিই, যারা যারা মুখ থেকে কথা বের হচ্ছে না তাদের, যে তারা আসলেই বুঝছে নাকি তারা আসলে সকালবেলা এখনো ঘুমাচ্ছে। এই মেঘলা খাতুন, আপনি কি বুঝতে পারেন? তা আপনার অ্যান্সার করতে কি কষ্ট হয়? এই নুসরাত, আপনি বুঝতে পারতেছেন? ও আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের কি মুনা খাতুন বের হয়ে গেছে? স্যার আসি। কি বোঝা না, আছে। বোঝা যায় না বোঝা যায় না? স্যার বুঝছি। জি ধন্যবাদ। ইফতি খাতুন, আপনি কি বুঝতে পারেন? সিনথিয়া, আপনি বুঝতে পারেন? মারিয়া খাতুন নাই ক্লাসে, তাই তো? আর আজকে ক্লাসে অ্যাটেন্ড করে নাই কে কে? মারিয়া টিনা। আচ্ছা, ওই মেয়েটার কি সমস্যা হয়েছে? ওই মেয়েটার কি যেন নাম? ওই মেয়েটার ও খাদিজা। হ্যাঁ হ্যাঁ, কি ওর হয়েছে? পাশে কারেন্টের সমস্যা মিষ্টি। কারেন্টে কি সমস্যা? এতদিন ধরে সমস্যা চলে? জানি না, ও কালকে ছিল, আজকে মারিয়া তো আসছিল। হ্যাঁ, মারিয়া তো আসছিল, এসে এসে চলে গেছে। ঘুম চেপে গেছে, এজন্য ঘুমাইতে গেছে। পোলা পায়। ওদেরও মনে হয় সমস্যা হয়েছে কিছু একটা। আচ্ছা দেখি, ভেক্টর ক্যালকুলাস আমরা এখন পড়ব। ঘুমাইতে তো কেন সমস্যা হয়? তো ভেক্টর ক্যালকুলাস পড়তে গেলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর সম্পর্কে। আমরা আগেরটা কিন্তু দেখেছি ডিফারেন্সিয়েট অপারেটর বা অন্তরীকরণ অপারেটর। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর অপারেটর, বা যেটাকে আমরা বলে থাকি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটার নাম কি পড়বে এখন? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরকে কি দ্বারা প্রকাশ করা হয়? উল্টো ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে কি? উল্টো ডেল চিহ্ন দ্বারা। স্যার এটাকে কি বলে, ডেল? এটা ডেল নামে পরিচিত। হ্যাঁ, এটাকে ডেল নামে পরিচিত, বা এটাকে আমরা ডেল বলতে পারি। উল্টো ডেল, তবে বাস্তব ডেল না। ডেল তো এরকম হয়, তাই না? উল্টো ডেল। তবে এর একটা বিশেষ নাম আছে, যে নামেই আমরা সব থেকে বেশি চিনি, সেটাকে বলা হয় ন্যাবলা। গোপাল ভাঁড়ের ন্যাবলা। ন্যাপলা। আগে সমাজ মে কি বলা হয়? ন্যাবলা। এটা ডেল নামকরণ করেছিলেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গিবস। গিবস হচ্ছে ডেল নামকরণ করেছিলেন। মানে এই যে এই অপারেটরটার এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ডেল, এটা দিয়েছিলেন গিবস। আর এটার আমরা এখন থেকে ডেল আর বলবো না, কি বলবো? ন্যাবলাই বলবো। কথা ক্লিয়ার? সব থেকে সুপরিচিত নাম হচ্ছে ন্যাবলা। তো তারপর আমি লিখে দিচ্ছি ডেল বা ন্যাবলা, সাইনটা যেন মনে থাকে। ভেক্টর চিহ্ন, যেহেতু ভেক্টর অপারেটর তাই ভেক্টর চিহ্ন দিতে হবে। ভেক্টর অপারেটর তাই এটাকে ভেক্টর চিহ্ন দিতে হবে, মনে থাকবে? বুঝি না কথা, তাই না? স্যার মনে থাকছে। জি বুঝছি। এটার একটা নির্দিষ্ট ভেক্টর সাংকেতিক চিহ্ন আছে বা ভেক্টরের প্রকাশক আছে। সেটা কি? ডি ডিএক্স অফ আই একক ভেক্টর প্লাস ডি ডিওয়াই জে একক ভেক্টর প্লাস ডি ডিজেড কে একক ভেক্টর। হ্যাঁ, এটাকে বলা হয় বাঁকানো ডি। হ্যাঁ, বাঁকানো ডি লিখতে হবে কিন্তু। বলেন। এখানে কি এটা কি ডি বলবে স্যার? এই যে যেটা বাঁকা বাঁকা ভাবে লিখছেন। হ্যাঁ, এটাকে বাঁকানো ডি বলবেন। একের মতো, ইয়েস ইয়েস। কথা কি ক্লিয়ার? বোঝাতে পারছি আমি? স্যার তাহলে আগের ডি আর এই ডি এর মধ্যে পার্থক্য কোথায়?
আংশিক ডিফারেন্সিয়েটের কথা বলেছিলাম না? হ্যাঁ এই ডি দ্বারা ক্যালকুলেশন করলে আংশিক অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েট বোঝায়। আচ্ছা বোঝাতে পারছি কথা? আর ওইটা ডি দ্বারা করলে পুরোটা, আমি বললাম না ডিফারেন্সিয়েটের দুটো পার্ট আছে, একটাকে বলা হয় ডিরেক্ট ডিফারেন্সিয়েট বা সম্পূর্ণ ডিফারেন্সিয়েট, আর একটাকে বলা হয় আংশিক ডিফারেন্সিয়েট। তো এই ডি দিয়ে ডিফারেন্সিয়েট করলে আংশিক ডিফারেন্সিয়েট বোঝায়। বোঝাতে পারছি? জি ওকে, তাহলে ন্যাবলার প্রতীকটার জন্য মনে থাকে ডি ডিএক্স বাই আই একক ভেক্টর প্লাস ডি ডিওয়াই জে একক ভেক্টর প্লাস ডি ডি জেড অফ কে একক ভেক্টর। ন্যাবলা লিখলে অবশ্যই আপনাকে বাঁকানো ডি লিখতে হবে, অন্য ডি লিখতে পারবেন না। আগে সমাজ মে এটা কি এটার সাথে এটা কি সূত্র না কি বললেন? না, এটা আজকে সকালে আপনার নাস্তা। আরে একটু বলেন না আরো। আরে কোনো কিছুর পাশে সমান চিহ্ন থাকার অর্থ কি? নেট বহুত খারাপ। কোনো কিছুর পাশে সমান চিহ্ন থাকার অর্থ কি? কি যান পরে যান পরে যান। কোনো কিছুর পাশে সমান চিহ্ন থাকার অর্থ ওইটার মান ওইটা, এটা জানি না আমরা। একটা জিনিস খেয়াল করি, এটার উপরে ভেক্টর চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এ ভেক্টরের মতো কাজ করবে, বা এর মধ্যে ভেক্টরের মতো ধর্ম আছে। তাহলে এর মধ্যে কি আছে? এটা ভেক্টর ধর্ম প্রদর্শন করে, ভেক্টর ধর্ম প্রদর্শন করে। ভাই আপনার বাসায় নেটে সমস্যা, আপনি যে নেট লাইন চালাইতেছেন তাদের ফোন দিয়ে বললেই তো পারেন যে ভাই আমার বাসায় নেটের সমস্যা হচ্ছে কেন, আমি মাস গেলে কি অকারণে টাকা দিই আপনাদের? আরে টাকা তো তারা নিতেও আসে, এটাই তো সমস্যা। নাম্বারটা নাই, টাকাও নিতে আসে না কিছু না। নেটটা আজকে দুশ ধরে আসছে, পইরে গেছে আছে। এটা ভেক্টর ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ এর কি আছে বলেন তো? ভেক্টর ক্রিয়াশীলতা আছে। এবার একটু খেয়াল করে দেখি ভাই, যদি আমি 2 দিয়ে, সাপোজ মনে করেন এ একটা ভেক্টর, তাই না? সাপোজ এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরকে যদি আমি 2 দ্বারা গুণ করতাম তাহলে গুণ করা সম্ভব ছিল কিনা ভাই? ছিল না? ছিল স্যার ছিল। আবার একটু খেয়াল করি, সাপোজ মনে করেন বি একটা ভেক্টর, এই বি ভেক্টরের সাথে যদি এ ভেক্টরটাকে আমি ডট গুণন করাইতাম তাহলে সে ডট গুণ করতো না? হ্যাঁ আবার খেয়াল করি, এ ভেক্টর একটা ভেক্টর, এর সাথে যদি বি ভেক্টরকে আমরা ক্রস গুণন করাতাম তাহলে ক্রস গুণ করতো না? আগে তো দেখে আসি এগুলো, করে তো? আরে করে না? হ্যাঁ করে তো। তার অর্থ কি দাঁড়ালো ভাই? হ্যাঁ। তার অর্থ দাঁড়ালো এটা যে এটা যেহেতু ভেক্টর প্রপার্টিজ প্রদর্শন করে, তাহলে এও কোনো না কোনো ভেক্টরের সাথে সাধারণ গুণ, ডট গুণ এবং ক্রস গুণ ঘটাইতে পারে। কথা কি বুঝতে পারছি? এই ন্যাবলা কোনো ভেক্টরের সামনে বসে বা কোনো ভেক্টরের সাথে ডট গুণ, ক্রস গুণ বা আমার হচ্ছে সাধারণ গুণ ঘটাইতে পারে। ওকে ভাই, তাহলে তো ভালো কথা। যদি এ কোনো ভেক্টরের সাথে এরকম করে বসে কিছু একটা ঘটায় তাহলে সেটা একটা ভেক্টরের নির্দিষ্ট নাম হয়ে যায়। সেই নামটা কি? সেই নামটা বলার আগে আমার একটা জিনিস মনে আসছে, সেটা একটু বলে দিয়ে নিই, যে এটা এতক্ষণ ধরে মনে করার চেষ্টা করতেছিলাম, এই জন্য থেমে থেমে থাকতেছিলাম। ওহ, আমি আসলে পাগল হয়ে যাচ্ছি। এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের আবিষ্কারক কে? গিভস স্যার হ্যামিল্টন। স্যার হ্যামিল্টন সর্বপ্রথম এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের আবিষ্কার করেন এবং সে তার নামকরণ করেন, ডেল নামকরণ করেন হচ্ছে গিভস, আর এটার সব থেকে প্রচলিত নাম হচ্ছে ন্যাবলা, যেখানে ন্যাবলা সমান সমান ডি ডিএক্স আই একক ভেক্টর প্লাস ডি ডিওয়াই জে একক ভেক্টর প্লাস ডি ডি জেড কে একক ভেক্টর। এবার সামনের দিকে যেতে পারি আমরা। তো তো এটা পড়ার জন্য আমাদেরকে প্রথমে স্যার বলেন, ঠিক আছে এটা পড়ার জন্য আমাদের প্রথমে আরেকটা জিনিস সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে, যে এইটার গুণ সম্পর্কে পড়তে গেলে
সেটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র এবং 2 নাম্বারটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তো প্রথমে স্কেলার ক্ষেত্র কি? আচ্ছা, সেটার আগে আমি একটা কথা বলি যে ভাই এদিকে একটু খেয়াল করি। যে সাপোজ মনে করেন এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে বিভব আছে। কি আছে? বিভব আছে। আচ্ছা বলেন তো বিভবের ধর্ম কেমন? ভেক্টর ধর্ম না স্কেলার ধর্ম? বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভিক্টর রাশি। বিভব ভেক্টর রাশি? না, আল্লাহ, সি স্কেলার সি রাশি, সি সি। স্কেলার রাশি স্যার। বিভব হচ্ছে স্কেলার রাশি, কারণ বিভবের ডেফিনেশনে পড়ে এসেছিলাম অসীম দূরত্ব হতে এক একক ধনাত্মক চার্জ আনতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে, আরে কাজ যদি স্কেলার রাশি হয় তো বিভব কি রাশি হবে? স্কেলার রাশি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, বিভব হ্যাঁ। হচ্ছে স্কেলার রাশি। তো এখানে এই পাত্রটার মধ্যে মনে করেন বিভব আছে, এই পাত্রটার মধ্যে কি আছে? বিভব আছে, অনেক বিভব আছে। তাহলে এই অনেক বিভব কি তৈরি করতেছে? একটা ক্ষেত্র তৈরি করতেছে না? আরে অনেক বিভব কি তৈরি করতেছে? এখানে একটা ক্ষেত্র তৈরি করতেছে না? জি। এই যে ক্ষেত্র তৈরি করতেছে, এই 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 পাত্রটার একটা ভৌত ধর্ম আছে, বা ভৌত কি আছে? গুণ আছে, বা ফিজিক্যাল প্রপার্টিজ আছে। এইটাই ফিজিক্যাল প্রপার্টিজ। আর এই ফিজিক্যাল প্রপার্টিজটা কি নির্দেশ করে ভাই? একটা স্কেলার রাশিকে নির্দেশ করে। কথা বোঝাতে পারছি কিনা? একটা স্কেলার রাশিকে নির্দেশ করে। এই পাত্রটার ফিজিক্যাল প্রপার্টিজ কি? স্বর্ণা, এই পাত্রটার ফিজিক্যাল প্রপার্টিজ কি? ফিজিক্যাল প্রপার্টিজ বলতে ভৌত গুণ। ভৌত গুণ কি? এটার ভিতর বিভব আছে, তাহলে বিভব কি রাশি? স্কেলার রাশি। তাহলে এই পাত্রটা যে ভৌত গুণ সংযুক্ত, সেই গুণের নামটা কি? স্কেলার রাশি। ও আচ্ছা। তার মানে কি কোনো ক্ষেত্র যদি স্কেলার গুণ ভৌত গুণ বিশিষ্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রকে আমরা কি বলবো? স্কেলার ক্ষেত্র বলবো। কথা কি বুঝতে পারছি? কোনো ক্ষেত্র যদি স্কেলার ভৌত গুণ সংশ্লিষ্ট হয় বা ভৌত গুণ সংযুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রকে আমরা কি বলবো? স্কেলার ক্ষেত্র বলবো। আর স্কেলার ক্ষেত্র ডেফিনেশন বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। ভাই আপনারা বাংলাও বোঝেন না। কোনো একটা পাত্রের মধ্যে যদি পানি থাকে, ওই পাত্রটা কি আপনি কি বলেন ওটা ডালের পাত্র? বুঝতে পারছি। এটা কি সংজ্ঞা আসবে? জি ভাই, সেই জন্যই তো পড়াচ্ছি, নইলে কেন পড়াবো? স্কেলার ক্ষেত্র কাকে বলে? তাহলে কোনো একটি ক্ষেত্র যদি স্কেলার ভৌত গুণ সম্পন্ন হয় তাহলে সেই ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র বলে। কোনো একটি ক্ষেত্র স্কেলার যদি স্কেলার ক্ষেত্র হয়, ভৌত গুণ সম্পন্ন হয়, তবে সেই ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র বলে। তবে সেই ক্ষেত্রকে কি বলে? স্কেলার ক্ষেত্র বলে। তাহলে স্কেলার ক্ষেত্র কি কি হইতে পারে? স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্রের মধ্যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন একটা বিভব বললাম, বিভব। তারপরে কি হইতে পারে? উষ্ণতা। তারপরে কি হইতে পারে? ঘনত্ব। এগুলো হচ্ছে কি আমাদের স্কেলার ক্ষেত্র। আচ্ছা, এই স্কেলার ক্ষেত্রগুলোর গাণিতিক রূপ কেমন হবে ভাই? গাণিতিক রূপ বলতে কি বোঝায়? এবার গাণিতিক রূপের মধ্যে আসি। স্কেলার ক্ষেত্রের গাণিতিক রূপ। এতক্ষণ তো আমরা বুঝলাম ফিল থেকে, নিজেদের ফিল থেকে। এবার গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারবো? তো স্কেলার ক্ষেত্রের গাণিতিক রূপের প্রকাশ হচ্ছে ভাই, এর মধ্যে অনেক বিভব আছে। এই বিভবের কি? এই বিভবের একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক অবস্থান আছে, আছে না ভাই? একটু খেয়াল করে দেখি।
এই আমাদের সেই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ মনে আছে? যদি বিভবটা এখানে থাকে তাহলে এই বিন্দুর জন্য এই বিভবের একটা স্থানাঙ্ক আছে কিনা? জি। তাহলে সেই স্থানাঙ্কটাকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি না? করি তো? বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই বিভবেরও এরকম করে প্রকাশক আছে। সেই বিভবের প্রকাশকটা কি? সাপোজ মনে করেন আমরা একটা বিভব প্রকাশ করলাম ফাই দিয়ে। ফাই ইজ ইকুয়াল টু কি? বিভব, এই বিভবের ক্ষেত্র প্রকাশ করতেছি। তাহলে তার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর অবস্থান আছে এবং তাকে আমরা প্রকাশ করতেছি মনে করেন 5x² yz প্লাস 2xy² প্লাস 2z³ x। পারি বলতে? যদি এদিকে তাকায় তাহলে দেখতে পাবো কোনো জায়গায় মান ছাড়া কি কোনো প্রকার কোনো কিছু আছে? না। তাই জন্যই আমরা এটাকে বলছি কি স্কেলার ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্র কোনটা? স্কেলার ক্ষেত্র কাকে বলে? স্কেলার ক্ষেত্রের মানে গাণিতিক রূপ কি হয় সেটা কি আমরা বোঝাতে পারছি? আপনি এটা থেকে ওটা ভাবে লিখলেন? কোনটা থেকে? এই যে 4, এটা এটা কি লিখতেন? এক্স ওয়াই আর আগে ফাই না কি যেন বললেন? জি, ফাই একটা ফাংশন। এটা এটা এখান থেকে আসলো কিভাবে? এখান থেকে আসলো কিভাবে মানে? কিছু না, কিছু না। বুঝি নাই কথা। কিছু না, কিছু না। যে এটার যে এক্স তোমরা অক্ষ, বুঝছো নাকি বলো? এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের অবস্থান প্রকাশ করেছে, সেই অনুপাতে আমি একটা ফাংশন লিখেছি। বুঝি নাই কথা? যে কোনো একটা কিছু লিখছেন সেটা। এটা তো আমার ইচ্ছে যে কোনো মতোই একটা লিখছি। কিছু হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখছি। এখন সেটা তো ডিপেন্ড করবে ওখানে কি দেওয়া আছে সেটার উপরে। বুঝিনি কথা? আরে আমি ধরে নিয়েছি এই পজিশনটা, এই পজিশনটাকে প্রকাশ করতে গিয়ে আমরা কি করেছি, এই বিন্দুর একটা ফাংশন লিখেছি। হ্যাঁ। বুঝছি স্যার। এটা যদি একটা সরলরেখা হয়, এই সরলরেখার জন্য কি আপনি কোনো একটা সমীকরণ লিখেন না? লিখেন সমীকরণ, শিখে আসছেন না? 2x + 7y = 0 লিখেন কিনা? এই সমীকরণ দেখে আসেননি আপনারা? এই সমীকরণ দেখে আসেননি আপনারা 9-10 এর হায়ার ম্যাথমেটিক্সে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই সমীকরণ যদি লেখা যায় তাহলে এই সমীকরণ কেন লেখা যাবে না? বুঝছি কোথা থেকে আসছে। জি স্যার, বুঝছি। হ্যাঁ। কথা বলেন না কেন? স্যার, স্যার, আমি মনে হয় বেশি কঠিন করে ফেলছি এর লেগা। স্যার, আপনি আছেন? স্যার, ভাই এত চিল্লানোর তো দরকার নাই, তাই না? আমি নিশ্চয়ই এখানে আমার ছিলাম? কথা বলতেছেন না। এখানে ছিলাম না, এখানে থাকলে তো কথা বলতাম নাকি? ভাই আমি গিয়েছিলাম ভাত নামাইতে। আমি তো বলিনি, আপনি স্তব্ধ হয়ে গেলেন। আমি গিয়েছিলাম ভাত নামাইতে ভাই। আপনাদের মতো এত কঠিন হয়ে গেছে তাই। আপনাদের মতো এত শান্তির জীবন আমার নেই। আমরা তো ভাবছি যে আপনি রাগ করছেন, রাগ করে সাইলেন্ট হয়ে আছেন। তাহলে আমরা স্কেলার ক্ষেত্র বুঝতে পারলাম, এবার দেখবো কি ভেক্টর ক্ষেত্র। ও খোদা,
ভেক্টর ক্ষেত্র তাড়াতাড়ি করতে গিয়ে ভাতের মার পড়লো হাতের পরে, এরে আল্লাহ আহারে ভাগ্যিস অল্প এক জায়গায় পড়েছে। গতবার তো একেবারে মার পড়লে যে কি গলা জলে। ডান হাতের পুরোটার উপরে পড়েছিল। কি কত কষ্ট করছি 4 মাস। তো অনেক তাড়াতাড়ি উঠে আসছেন, এত তাড়াতাড়ি করতে হয় না। আপনাদের চিল্লানো আমি রান্নাঘর থেকে, দিন যে আমি একটু কাজে যাচ্ছি 2 মিনিট হেড করো। আপনাদের চিল্লানো দেখে আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি, তো আর কি করতাম। আচ্ছা দেখি ভেক্টর ক্ষেত্র, তাহলে ভেক্টর ক্ষেত্রের ডেফিনেশন কি হবে? ভেক্টর ক্ষেত্রের ডেফিনেশন বা স্কেলার ক্ষেত্রের মতো হবে, যে ওখানে স্কেলার গুণ সম্পন্ন আমরা কি করেছিলাম, ভৌত গুণ সম্পন্ন হচ্ছে ক্ষেত্র পেয়েছিলাম, আর এটা কি হবে ভেক্টর গুণ সম্পন্ন। তাহলে ভেক্টর কোনগুলো ভাই? আরে বেগ হইতে পারে, ত্বরণ হইতে পারে, তড়িৎ প্রাবল্য হইতে পারে, মহাকর্ষ প্রাবল্য হইতে পারে, মহাকর্ষীয় প্রাবল্য হইতে পারে, তারপর আর কি হইতে পারে, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র হয় না, ইত্যাদি ইত্যাদি। যে যদি কোনো ক্ষেত্র, কোনো একটি ক্ষেত্র স্কেলার না হয়ে এবার কি হবে ভৌত, সরি ভেক্টর ভৌত গুণ সম্পন্ন হয়, তবে সেই ক্ষেত্রকে আমরা কি বলবো? ভেক্টর ক্ষেত্র বলবো। জি ওকে, তাহলে সেই ভেক্টর ক্ষেত্রের এক্সাম্পল কি কি হইতে পারে ভাই? বললাম তো কি হইতে পারে, বেগ হইতে পারে, সরণ হইতে পারে, ত্বরণ হইতে পারে, তারপরে মন্দন হইতে পারে, তড়িৎ প্রাবল্য হইতে পারে, তারপরে কি হইতে পারে, মহাকর্ষীয় প্রাবল্য হইতে পারে, তারপরে জড়তার সান্দ্র বল হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। কথা ক্লিয়ার? তাহলে এটার ডেফিনেশন কি লেখার দরকার আছে নাহি? তবে ভেক্টর ক্ষেত্রকে যদি গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, সেখানে কিন্তু আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেম কি ভাই? যে ভাই এর কিন্তু দিক থাকে, তার মানে আপনাকে আই জে কে একক ভেক্টর উল্লেখ করে লিখতে হবে, ইয়েস অর নট? বুঝছি কিনা? আমি বুঝি না কথাটা কি বলছেন। যে ভেক্টর ক্ষেত্রের আই জে কে উল্লেখ করে লিখতে হয়, আই একক ভেক্টর, জে একক ভেক্টর, কে একক ভেক্টর। কারণ কি? তার দিক আছে তো, ঠিক কি না? তার মানে আমরা একটু খেয়াল করি, যদি এফ একটা ভেক্টর প্রকাশ করতে চাই, তাহলে সেটাকে কি লিখতে পারি? সাপোজ লিখতেছি 2x² আই ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3z² y² x² কে ক্যাপ। বুঝতে পারছি? একটু ভালো করে খেয়াল করে দেখি, এটার উপরে কোনো কিন্তু ভেক্টর চিহ্ন ছিল না, কারণ এটা একটা স্কেলার ক্ষেত্র, আর এটার উপরে কি আছে বলেন তো? একটা ভেক্টর চিহ্ন আছে, সেই জন্য এটা কি ভেক্টর ক্ষেত্র। আগে সমাজ মে বুঝাতে পারছি? বুঝছি। ওকে, তাইলে আমরা এবার একটু আসি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যে আমরা পড়েছিলাম, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি করতে পারে? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বহুত কিছু করতে পারে। মাথায় রাখবেন যে ন্যাবলা, ও ন্যাবলা লিখতেছি হয়ে যাচ্ছে ক্যাবলা, ন্যাবলা ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার ভেক্টরকে, স্কেলার রাশিকে, যেমন এটা স্কেলার ক্ষেত্র না, এই স্কেলার ক্ষেত্রকে যদি আমরা সাধারণ গুণ করি, আমরা এখানে ফাই লিখে ফেলবো, ডেল লিখতেছি এখানে, যদি সাধারণ গুণ করি তাহলে আমরা পাবো কি? একটা ভেক্টর ক্ষেত্র। স্যার বলেন স্যার বলেন বলেন। আমার কথা শুনতেছেন? আরে ভাই শুনতেছি, বলেন। আপনার কথা কাটা কাটা আসতেছিল তাই শোনা। তাহলে এটাকে কি? আপনার কথা কাটা কাটা আসতেছিল তাই বললাম। এটাকে আমরা বলবো কি? ভেক্টর ক্ষেত্র। তার মানে কি দেখেন, এই যে ফাইটা কি ছিল বলেন তো? স্কেলার ক্ষেত্র। ফাইটা কি ছিল? স্কেলার ক্ষেত্র না? তাহলে স্কেলার ক্ষেত্রের সঙ্গে যদি আমি ন্যাবলা অপারেটরের সাধারণ গুণ করি, কি গুণ? সাধারণ গুণ, তাহলে যে ক্ষেত্র পাই সেটাকে কি? ভেক্টর ক্ষেত্র হয়ে যায়। তার মানে আমি কি বলতে পারি যে ভাই একটা মানে স্কেলার ক্ষেত্রকে ন্যাবলা অপারেটর দ্বারা সাধারণ গুণের মাধ্যমে যে নতুন একটা ক্ষেত্র পাই, সেটা কি হয়ে যায়? ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করতে পারি। তাহলে মানে কি, কোনো একটা স্কেলার ক্ষেত্রকে কিভাবে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায়? তার সাথে ন্যাবলা অপারেটরকে গুণ করে। কি গুণ করে? সাধারণ গুণ করে।
আর এই সিস্টেমটাকে আমরা বলে থাকি গ্রাডিয়েন্ট, এটাকেই আমরা কি বলে থাকি, গ্রেডিয়েন্ট। গ্রেডি স্যার ওই যে ন্যাবলার উপর ভিতর দিছে তারপরে হচ্ছে ওই যে ফাই দিছে এই দুটো কি একসাথে বলে গ্রেডিয়েন্ট? এই পুরো নিয়মটাকে আচ্ছা সুজানা, এখানে আমি ফাই কেন লিখবো, এখানে তো আমি এবিসিও লিখতে পারি, পারি না? না স্যার আমি বললাম আর কি দুটো একসাথে বলে কি জি জি জি, তো এইভাবে কখনো কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন না, এটাকে বলে গাধামি। কারণ পুরো সিস্টেমটাকে আপনার উল্লেখ করতে হবে, যে কোনো একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর বানাবে তখনই যখন তার সাথে সাধারণ গুণ হবে, সাধারণ গুণ আকারে লিখতে হবে। বুঝতে পারছি কথা? বুঝছি। ওকে, তাইলে গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা একটু পড়বো। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি জিনিস? গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে যে ন্যাবলা এর সাথে ফাই অর্থাৎ স্কেলার ক্ষেত্র, ন্যাবলা এর সাথে স্কেলার ক্ষেত্রের সাধারণ গুণ। কেমন গুণ? সাধারণ গুণ। তাহলে সাধারণ গুণ যদি করি তাহলে আমরা কি পাই একটু খেয়াল করি। ভালো মতন খেয়ে ন্যাবলা আর ফাইকে, তাহলে ন্যাবলা সমান সমান কি জানি আমরা? ন্যাবলা সমান সমান ডেফিনেটলি আমরা এটা জানি যে এক্স আই একক ভেক্টর, যে একক ভেক্টর। স্যার জি, ওইখানে কেমন জানি ফোর ছিল ওই ফাইট, আর এখানে কেমন জানি লেখা করলেন চিহ্নটা কেমন ওটা জানতে চাচ্ছি। হয়েছে এবার? ঠিক আছে ঠিক আছে। তার মানে স্বর্ণা খাতুন কি এটাই বুঝেছেন যে আমার এটার পরে ফাই দিতে হবে, অন্য কোনো কিছু দিলে হবে না? না সেটা বুঝিনি, কিন্তু আমি ধরার কথা জিজ্ঞেস করছি যে চিহ্ন কি এরকম না ওরকম। জেড। এবার খেয়াল করি, এর সাথে গুণ হবে কি আমাদের? ফাই। তাহলে ফাই গুণ করি, এটার সাথে ফাই গুণ করা হবে না, জেনারেল গুণ যেহেতু। তাহলে আই ক্যাপ ইন্টু ফাই প্লাস জে ক্যাপ ইন্টু ফাই কে ক্যাপ ইন্টু ফাই, কে ক্যাপ ইন্টু ফাই। বুঝতে পারছি কথা? সাধারণ গুণটা কিভাবে হবে সেটা কি বোঝাতে পারছি আমি? জি জি স্যার বুঝছি। ওকে, তাহলে গ্রাডিয়েন্ট জিনিসটা কি বা গ্রেডিয়েন্ট জিনিসটা কি? আপনি উপরে যান এত। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে ন্যাবলা অপারেটর দ্বারা কোনো একটা স্কেলার ক্ষেত্রের সাধারণ গুণের মাধ্যমে প্রাপ্ত ভেক্টর ক্ষেত্র, ঠিক কি না? আমি কথা বুঝিনি, কথাটা আবার বলেন তো। এতক্ষণ ধরে এই এক কথাই বলে যাচ্ছি, আপনারা তখন বললেন বুঝতে পারছি, এখন বলেন, আবার বলেন। যে কথাটা শুনিনি, কোনো আমি একটা বললাম আবার বলেন। কোনো একটা ন্যাবলায়ের সঙ্গে কোনো একটা স্কেলার ক্ষেত্রের সাধারণ গুণের মাধ্যমে ভেক্টর ক্ষেত্র পাওয়াটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, তাই তো? জি গ্রেডিয়েন্ট কি প্রকাশ করে? গ্রেডিয়েন্ট প্রকাশ করে একটা ভেক্টর ক্ষেত্র যা তার আদি রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। গ্রেডিয়েন্ট কি প্রকাশ করে? গ্রেডিয়েন্ট প্রকাশ করে হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট প্রকাশ করে একটি ভেক্টর ক্ষেত্রের, এভাবে না লিখে এভাবে লিখি, লিখে ফেলছি তো। গ্রেডিয়েন্ট স্যার হলো, হ্যাঁ, একটি ভেক্টর রাশি বা ভেক্টর ক্ষেত্র। বলেন ইফতি।
না এতক্ষণ দেখতে পাইতেছিলাম না আপনাকে, এখন ঠিক আছে। গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র। গ্রেডিয়েন্ট কি? একটি ভেক্টর ক্ষেত্র যা আদি অদিক রাশির অদিক রাশির অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। একে কি বলা হয় জানি? একে স্কেলার অপেক্ষক বলা হয়। তাহলে গ্রেডিয়েন্টের অপর নাম কি? স্কেলার অপেক্ষক। মনে থাকবে? গ্রেডিয়েন্টের অপর নাম কি? স্কেলার অপেক্ষক। মনে থাকবে কিনা? জি জি স্যার। তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা আমরা বুঝতে পারছি। গ্রেড কিভাবে নির্ণয় করতে হয় জানি। এটাকে যখন ম্যাথমেটিক্সে লিখতে হয় তখন এইভাবে লিখতে হয়। তখন আর এরকম ন্যাবলা চিহ্নর আগে এরকম লেখা লাগে যে আমাদের বলা হলো যে মনে করেন যে একটা স্কেলার ফাংশন আছে, আমি লিখতেছি নিচে। ইমাজিন করে নেন যদি এ একটি স্কেলার ফাংশন হয়, স্কেলার ক্ষেত্র হয়, তবে গ্রেড অফ এ নির্ণয় করো। তার মানে কি? গ্রেড অফ এ ইজ ইকুয়াল টু ন্যাবলা এ। বোঝাতে পারছি কথা? জি স্যার। প্রশ্নে কিন্তু এরকম গ্রেড দেওয়া থাকবে। এবার আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে গ্রেড পড়লাম, গ্রেডিয়েন্ট পড়লাম, এই গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য পড়া লাগবে। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট। আজ সব পড়েছো? হয়েছে? গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যগুলো আমরা পড়বো আজকে, সব পড়ে ফেলবো। মানে কি এই প্রথমেই তো আধা ঘন্টা টাইম দিয়েছেন আপনারা খাইয়ে আমার। পড়ায়েন না। চার আছে আর না, আর বুঝতেছি না। সবাই জিজ্ঞেস করেন বুঝছি একটু পর্যন্ত, এটা কি করেন? গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য তো পড়তেই হবে, গ্রেডিয়েন্ট শেষ করতে হবে, তারপরের দিন ডাইভারজেন্স, তারপরের দিন কাল পড়লাম, নাইলে মানে নেক্সট দিন কাল আর ডাইভারজেন্স পড়লাম। তবে এই তিনটে একদিনে পড়াটাই ভালো। এ নুসরাত হয়েছে? গ্রেডিয়েন্টের তাৎপর্য। ভৌত তাৎপর্য। এক নাম্বার কি? যে আমরা দেখে আসলাম যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট কেমন হয়, একটা ভেক্টর ক্ষেত্র হয় বা ভেক্টর রাশি হয়, তাই না? বলেন। তাহলে আমরা বলতে পারি স্কেলার ক্ষেত্রের গ্রেড সর্বদা ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর রাশি। দুই নাম্বার তাৎপর্যে কি বলতে পারি আমরা? যে দেখলামই তো যে ভেক্টর রাশির মান কি করে, ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান হয়। তাহলে ভেক্টর রাশির মান বা ভেক্টর ক্ষেত্রের মান, রাশি বা ভেক্টর ক্ষেত্রের মান পূর্ববর্তী স্কেলার রাশির বা স্কেলার ক্ষেত্রের বৃদ্ধির সর্বাধিক লেখেন, সর্বোচ্চ লেখেন, সর্বাধিক বৃদ্ধির হারের সমান হয়। সর্বাধিক বৃদ্ধি বা সর্বাধিক হারের সমান হয়।
তারপর কি বলতে পারি? খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি। কি বলা যায়, কিভাবে বলি? স্কেলার রাশির যে পরিবর্তন হয়, স্কেলার ক্ষেত্রের বা রাশির পরিবর্তন শুধু বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভর করে না। যেদিকে এর পরিবর্তন হয়, যেদিকে এর পরিবর্তন হয় সেই দিকের উপরেও নির্ভর করে। এই লাস্টের লাইনটা বুঝি নাই কেউ, তাই তো? হ্যাঁ বুঝান এবার। আচ্ছা, একটু খেয়াল করে দেখি ভাই, আমাদের যে স্কেলার রাশিটা ছিল, স্কেলার রাশিটার মধ্যে কোনো দিক আছে? আছে? না। নাই। কিন্তু তাকে যখন গ্রেড করলাম, গ্রেড করার সাথে সাথে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যুক্ত হয়ে গেল, গেল না? হুম। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করি, এখানে ডিফারেন্সিয়েট করা মানে কি? বলেছিলাম পরিবর্তনের বিদ্যা। ডিফারেন্সিয়েট মানে কি? মানে ক্যালকুলাস মানে পরিবর্তনের বিদ্যা। ডিফারেন্সিয়েট কি? হার আরও বৃদ্ধি করা বা কমায় দেয়, তাই তো? তাহলে এবার একটু খেয়াল করে দেখি যে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই যে স্কেলার রাশির পরিবর্তনটা হচ্ছে বা হারটা যে বৃদ্ধি পাচ্ছে, হার কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তনের হারটা যে বৃদ্ধি পাচ্ছে তা ডিপেন্ড করতেছে কার উপরে গিয়ে ভাই? এখানে দেখি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের উপরেও ডিপেন্ড করতেছে, অর্থাৎ এ কোন দিকে বাড়তেছে সেটার উপরেও ডিপেন্ড করতেছে। তাই লিখেছি আমি এখানে যে স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভর করে না। একটু খেয়াল করে দেখি, যখন রাশিটা স্কেলার ছিল তখন শুধু বিন্দুর স্থানাঙ্ক দ্বারাই প্রকাশ করা হয়েছে, এর কোনো দিক ছিল না। তাইলে? কিন্তু যখন এ গ্রেড হয়ে গেছে, যখন সে গ্রেড হয়ে গেছে, সাথে সাথে সেটা কি হয়ে গেছে? আই ক্যাপ, জে ক্যাপ চলে আসছে। তার মানে কি এর যে পরিবর্তন তার ডিপেন্ড করতেছে কার উপরে এখন? আরে ভাই, কোন দিকে যাচ্ছে তার উপরেও। কেমন? যদি আপনারা এক্সাম্পল চান তাহলে এরকম বলতে পারি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জে অক্ষ। বিন্দুটা এখানে ছিল, একটা বিন্দু, এটাই মনে করেন আমাদের সেই স্কেলার বিন্দু। তাহলে এটাকে যখনই গ্রেড করব তখনই তার কি হবে? আই জে কে প্রাপ্ত হবে। তার মানে কি সে এরকম 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 যে যে দিকে যাচ্ছে সেই দিকের উপরেও তার পরিবর্তন ডিফাইন হবে। কথা কি বোঝাতে পারছি? জি। ওকে, আচ্ছা আমাকে আবার একটা বলবেন? বলেন। না চিল্লে চাপ, ঠিক আছে? বলেন। ওই যে বৃদ্ধি হার বলতে কি বৃদ্ধি পায়? হার বৃদ্ধি পায়, যে মনে করেন বিভবের পরিমাণ। কিসের মানে? মনে করেন বিভব, স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র কি ছিল? বিভব ছিল। তাহলে বিভবের জন্য একটা স্কেলার ক্ষেত্র হয়, তাহলে ওই স্কেলার ক্ষেত্রের হার কত বৃদ্ধি পাচ্ছে? কথা বুঝি নাই? ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ম্যাথমেটিক্স সলভ করি এটা থেকে। বলা হলো যদি বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার আই ক্যাপ প্লাস 3y জেড জে ক্যাপ মাইনাস এক্স জেড স্কোয়ার কে ক্যাপ এবং ফাই ইজ ইকুয়াল টু 2z মাইনাস এক্স কিউব ওয়াই হয়, তবে এ ভেক্টর ডট এত নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রথমে কি কি করতে হবে একটু খেয়াল করে দেখি। কি কি করতে হবে?
যে ভাই এই অংশটুকুকে প্রথমে ক্যালকুলেট করতে হবে আর এই অংশের সাথেই একে গুণ করতে হবে, ঠিক আছে? এই অংশের সাথে একে গুণ করতে হবে। তাহলে প্রথমে এটা গুণ বের করি, তাহলে এটা বের করতে গেলে ফাই, তাহলে আমরা প্রথমে লিখব কি ন্যাবলা অপারেটর। ন্যাবলা অপারেটর কি ছিল? ডিডি এক্স আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই জে ক্যাপ প্লাস ডিডি জেড কে ক্যাপ ইন্টু, বা এমনি সাধারণ গুণ যেহেতু সেহেতু ইন্টু না দিলেও চলবে, 2z মাইনাস এক্স কিউব ওয়াই। তাহলে মনে আছে আমরা যে কিছুক্ষণ আগে শিখলাম এখানে কি শিখে আসলাম? এই যে ফাইটা সবার সাথে চলে যাবে না, তার মানেটা কি এখানে ফাইয়ের যে মানটা সেটা সবার সাথে চলে আসবে না? যদি আসে তাহলে আমরা কি পাই? ডিডি এক্স 2z মাইনাস এক্স কিউব ওয়াই আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই 2z মাইনাস এক্স কিউব ওয়াই জে ক্যাপ প্লাস ডিডি ডিজেড 2z মাইনাস এক্স কিউব ওয়াই জে ক্যাপ কে ক্যাপ। একটু খেয়াল করি ভাই, যদি 2z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি ভাই, মাথায় রাখতে হবে আংশিক ডিফারেন্সিয়েট বলেছিলাম, তার মানে এখানে x থাকতেই হবে, না থাকলে সেটা টোটালটা জিরো। 2z এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে x এর সাপেক্ষে, 2z এখানে কি হয়ে গেছে? x এর সাপেক্ষে কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ কি এখানে x নাই, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে টোটালটা জিরো পাবো। কথা কি বোঝাতে পারছি? কি আমি বুঝি না। ডিফারেন্সিয়েট শুধু যার সাপেক্ষে করা হয় তাকেই তারই করতে পারে, অন্য কাউকে করতে পারে না। যেমন এখানে কি আছে? 2z আছে, x আছে এখানে, না তাহলে এটাকে ডিফারেন্সিয়েট হবে না, এটাকে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ জিরো পাবো। বুঝতে পারছি এবার? যেমন এখানে y আছে, এখানে কি y আছে? আরে 2z এর মধ্যে y আছে না, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো পাবো। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, তাহলে এটা ডিফারেন্সিয়েট জিরো আর এটা ডিফারেন্সিয়েট ভাই y কনস্ট্যান্ট, তাহলে y বাইরে বের হয়ে আসলো, থাকলো কি শুধু এক্স কিউব। এক্স কিউবের ডিফারেন্সিয়েট কি হবে? 3 প্রথমে চলে আসবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, একটা মাইনাস প্রথমে ছিল মাইনাস। ভালো করে খেয়াল করি, y কনস্ট্যান্ট, y বাইরে বের হয়ে আসছে, এই এক্স এর ডিফারেন্সিয়েট হবে এক্স এর সাপেক্ষে শুধু এক্স এর ডিফারেন্সিয়েট। আরে যে যা আছে তার সাপেক্ষেই তার ডিফারেন্সিয়েট হয়। এখানে এক্স আছে, তার মানে এক্স এর সাপেক্ষে শুধু এক্স এরই ডিফারেন্সিয়েট হবে, এটাকেই আংশিক ডিফারেন্সিয়েট বলি আমরা। এক্স এর সাপেক্ষেই শুধুমাত্র এক্স এর ডিফারেন্সিয়েট হবে, বুঝি নাই কথা? পুরা করে বুঝছি স্যার। তাইলে এখানে কি হবে? y বাইরে চলে আসবে, আর এই যে এখানে x এর পাওয়ার কিউব আছে, এই কিউবটা কি হবে? ডিফারেন্সিয়েট করলে তাহলে মানে শুধু x কিউবের ডিফারেন্সিয়েট হবে, তাহলে এই 3টা প্রথমে চলে আসবে। তাহলে x এর থেকে কি এই 3 থেকে 2 বিয়োগ 1 বিয়োগ হয়ে গেলে 2 হয়ে যায়, তাহলে বসাই দিয়েছি। এর আগে যে মাইনাসটা ছিল মাইনাসটা বসাই দিয়েছি, প্লাস মাইনাস যাই হোক সেটা পরে আসি। এই 2z এর যে ডিফারেন্সিয়েট হবে না এটা তো শিওর, কারণ কি y এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট 0 হয়। এবার একটু খেয়াল করি, y প্রথমে বের হয়ে আসবে ভাই, কারণ এখানে y আছে, সরি এক্স কিউব প্রথমে বের হয়ে আসবে, কারণ কি এখানে y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট, তাহলে এক্স কিউব কনস্ট্যান্ট, তাহলে এক্স কিউব বাইরে বের হয়ে আসবে। ওকে ভাই, এক্স কিউব বাইরে বের হয়ে আসলো, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় ভাই? 1 পাওয়া যায়, আর কিছু লেখার দরকার নাই। তাহলে এখানে থাকলো কি একটা আই ক্যাপ, আর এখানে থাকলো কি একটা জে ক্যাপ প্লাস, একটু খেয়াল করি, বলেন। ওইখানে 3x স্কয়ার হবে না? আমি আচ্ছা, কি বললাম? y এর সাপেক্ষে আচ্ছা, y এর ডিফারেন্সিয়েট হয়, বাকিটা তো কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এখানে z এর সাপেক্ষে z ডিফারেন্সিয়েট হচ্ছে, তার মানে কি 2 বাইরে চলে আসবে, z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায় ভাই, আর কোনো কিছু ভ্যালু নাই। ওকে, এবার z এর সাপেক্ষে এখানে কি z আছে? নাই, তার মানে এই টোটালটা ডিফারেন্সিয়েট কি হবে? 0 হবে। ওকে ভাই, থাকলো কি শুধু কে ক্যাপ। বোঝাতে পারছি কিনা? স্যার তাহলে তো জি। প্রথমে যে x এর সাপেক্ষে আমরা x ডিফারেন্সিয়েট করলেও তো ওখানে কেন ওগুলা হলো না? কোথায় হলো না? এখানে জিরো হয়েছে তো তাই মাইনাস একটু চুপ থাকি, মোনাকে একটু বলতে দেন, সে বলে নিক, তারপর আপনি বলেন। স্যার যেখানে যেমন y এর সাপেক্ষে আমরা করলাম তো ডিফারেন্সিয়েট করার পরে তো ওখানে 1 চলে আসে, ঠিক আছে? কিয়া এগুলা বাদ দিয়ে নাম ধরে বলেন যে কাকে ডিফারেন্সিয়েট করলাম। এই যে y এর সাপেক্ষে y,
হ্যাঁ ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট করি নাই, ওয়াই এর সাপেক্ষে দেখি একটু ভালো করে। এই ডি ওয়াই এর সাপেক্ষে 2z এর ডিফারেন্সিয়েট করতে হবে, হবে না? হুম। তাহলে 2z এর মধ্যে কি ওয়াই আছে? না। তাহলে পরে এটা কি টোটালি কনস্ট্যান্ট? ডিডিএক্স অফ অ্যানি কনস্ট্যান্টের ভ্যালু কত হয়? 0। তাহলে এটা কি আর ডিফারেন্সিয়েট করার দরকার পড়বে? না। তাহলে ওয়াই এর সাপেক্ষে এখন এই টোটালটা ডিফারেন্সিয়েট হবে। টোটালটা ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখবো এর মধ্যে ওয়াই আছে কিনা, আছে ওয়াই। হ্যাঁ। তাহলে ওয়াইটা ব্যতীত যা আছে তা কনস্ট্যান্ট, তাকে প্রথমে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। এখন যদি ডি ওয়াই বাই ওয়াইকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো? 1। তাহলে তো এখানে ওয়ানই হয়েছে, এই যে এখন যে ক্যাপ দিয়ে গুণ করে দিয়েছি। ওকে। আর আর কোনো সমস্যা? আচ্ছা এই ফার্স্ট স্টেপ যে -3y x স্কয়ার, ঠিক আছে? এখানে তো আমরা ডিফারেন্সিয়েট করছি কারণ x এখানে x নাই দেখে, রাইট? কোথায় এক্স নাই? এখানে এক্স নাই। সাপেক্ষে এটা এক্স আর এটা এক্স চোখে পড়ে না? না না, আমি x এর সাপেক্ষে 2z এর কথা বলছি, 2z প্রথমে। হ্যাঁ 2z এক্স নাই বলে এটা 0 হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। আর কোনো সমস্যা? তাহলে এখন আমাদেরকে আবার এর সাথে ডট গুণন করতে হবে, কাকে? এটাকে। সরি এ কেন, বি 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 সরি সরি বির সাথে, বির সাথে ডট গুণন করতে হবে এটাকে। তাহলে বি ভেক্টর ডট ফাই ইজ ইকুয়াল টু কত হয়? বি ভেক্টরের মানটা কত ছিল? 2x স্কোয়ার আই ক্যাপ প্লাস 3yz কে ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ মাইনাস এক্স জেড স্কোয়ার কে ক্যাপ। ওকে ভাইয়া, ডট গুণন করে দিই। -3y এক্স স্কোয়ার আই ক্যাপ মাইনাস এক্স কিউব জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে ডট গুণনে কার কার গুণ হয়? আই আই জে জে আই আই গুণ হয়। তাহলে আই আই গুণ হলে এই দুটোর গুণফল, তাহলে -6x⁴ ওয়াই ওয়াই, ঠিক আছে কিনা? মাইনাস জে জে গুণ হলে -3x³ ওয়াই জেড, কে কে গুণ হলে -2x জেড জেড স্কোয়ার। তাহলে এখানে তো 2zই হবে, জেড স্কোয়ারই হবে, কারণ এটা তো 2 সরি 2x জেড স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝাতে পারছি? জি। ওকে, তাহলে আজকে আর বেশি পড়াবো না, এই পর্যন্ত থাকবে। শুধু শুধু আপনাদের বেশি পড়িয়ে কষ্ট